আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠেছিল সেদিন। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা তানিশার সেই 3টি শব্দ, তুমি শুধু আমার হতে পারতে, আমার সব ধ্যান ধারণা, আমার জীবনের প্রতিটি দিককে যেন এক নিমেষে উলটপালট করে দিয়েছিল। মনে হয়েছিল আমার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। সেই এক অভিজ্ঞতা আমাকে সম্পূর্ণ অন্য একজন মানুষে পরিণত করেছে, শিখিয়েছে জীবনের সবচেয়ে বড় আর কঠিনতম এক পাঠ। সেই রাত, সেই মুহূর্ত, সেই কথাগুলো আজও আমার কানে প্রতিধ্বনিত হয়। বন্ধুরা, আপনাদের প্রিয় মায়া ভ্লগস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের গল্পটি এমন এক ব্যক্তিগত অভিজ্ঞতা যা আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে। তাই অনুরোধ করব, যদি সম্ভব হয় একটি হেডফোন ব্যবহার করুন এবং সম্পূর্ণ মনোনিবেশ করে গল্পটি শুনুন। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার নাম আরিফ। ঢাকার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। আমার জীবনটা সাদামাটা হলেও ভালোবাসার কমতি ছিল না। সাদিয়া, আমার স্ত্রী, আমার জীবনের আলো। আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে, কিন্তু ভালোবেসেছিলাম একে অপরকে বিয়ে করার পর। সাদিয়ার স্নিগ্ধতা, তার হাসি, তার সারল্য সব কিছুই আমাকে মুগ্ধ করত। সে ছিল শান্ত স্বভাবের, ঘরোয়া মেয়ে। তার চোখে আমি সবসময় নিজেকে খুঁজে পেতাম, ভালোবাসার এক নিরাপদ আশ্রয়। বিয়ের পর আমাদের ছোট্ট বাসাটা ভালোবাসায় ভরে উঠেছিল। প্রতিদিন অফিস থেকে ফিরে সাদিয়ার হাতের 1 কাপ চা আর তার মিষ্টি হাসি আমার সারা দিনের ক্লান্তি দূর করে দিত। আমরা নতুন দম্পতি হিসেবে একে অপরের সাথে মানিয়ে নিচ্ছিলাম, গড়ে তুলছিলাম আমাদের স্বপ্নের ছোট্ট সংসার। আমাদের সম্পর্কটা ছিল দৃঢ় বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত, যেখানে একে অপরের প্রতি সম্মান আর ভালোবাসা ছিল অপরিহার্য। সাদিয়ার পরিবার ছিল সিলেট থেকে। তার বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক আর মা গৃহিণী। তাদের 2 মেয়ে, সাদিয়া বড় আর তানিশা ছোট। তানিশা তখন সবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, ঢাকাতেই। যেহেতু আমার শ্বশুরালয় সিলেটে আর তানিশা ঢাকায় পড়াশোনা করছে, সে প্রায়শই আমাদের বাসায় আসত। প্রথম সে হোস্টেলে থাকত, কিন্তু পরে যখন দেখল আমরা একা থাকি, তখন সাদিয়া তাকে আমাদের সাথেই থাকতে বলল। আমি তাতে আপত্তি করিনি, বরং সাদিয়ার ছোট বোন হিসেবে তানিশাকে পেয়ে আমি খুশি হয়েছিলাম। মনে হয়েছিল আমাদের ছোট্ট পরিবারটা যেন আরও একটু পূর্ণতা পেল। তানিশা ছিল সাদিয়ার ঠিক উল্টো, প্রাণবন্ত, চঞ্চল আর খুবই স্মার্ট। আধুনিক পোশাক পরত, বন্ধুদের সাথে আড্ডা দিত, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিত। তার চোখ দুটো ছিল গভীর আর বুদ্ধিদীপ্ত। প্রায়শই সে আমাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করত, আমার মতামত জানতে চাইত। আমি তাকে ছোট বোন হিসেবে খুব স্নেহ করতাম। তার পড়াশোনার ব্যাপারেও আমি যথেষ্ট সাহায্য করতাম। যেমন পরীক্ষার আগে সে প্রায়ই আমার কাছে আসতো বিভিন্ন নোটস আর টিপস নেওয়ার জন্য। আমি তাকে মনোযোগ দিয়ে বুঝিয়ে দিতাম, বইপত্র সংগ্রহ করে দিতাম। সাদিয়াও এটা দেখে খুব খুশি হতো, বলতো, আরিফ, তুমি না থাকলে তো তানিশা ঠিক মতো পড়তেই পারতো না। আমি হাসতাম, বলতাম, আরে ও তো আমারই ছোট বোন, ওকে দেখব না তো কাকে দেখব। তানিশাও আমার প্রতি বেশ শ্রদ্ধাশীল ছিল। আমাকে দুলাভাই বলে ডাকলেও তার সম্বোধনে এক ধরনের আন্তরিকতা ছিল যা আমাকে আনন্দ দিত। সে প্রায়শই আমার জন্য আমার পছন্দের খাবার তৈরি করত। যদিও তার রান্নার হাত সাদিয়ার মতো অতটা ভালো ছিল না, তবুও তার প্রচেষ্টা আমাকে মুগ্ধ করত। সন্ধ্যায় আমরা 3 জন মিলে গল্প করতাম, হাসি ঠাট্টা করতাম। তানিশা আমাদের মাঝে থাকলে বাসাটা যেন আরও মুখরিত হয়ে উঠত। আমি কখনো ভাবিনি এই নির্মল সম্পর্কটা একদিন এমন এক মোড় নেবে যা আমার জীবনের সব কিছুকে প্রশ্নবিদ্ধ করে তুলবে। দিনগুলো কাটছিল এক আনন্দময় ছন্দে। তানিশার উপস্থিতিতে আমাদের বাসায় যেন এক নতুন প্রাণের সঞ্চার হয়েছিল। সে প্রায়শই আমার সাথে বিভিন্ন বিষয়ে বিতর্ক করত, আমার যুক্তি খণ্ডন করার চেষ্টা করত, আর আমি তার বুদ্ধিমত্তা দেখে অবাক হতাম। সে ছিল মুক্তমনা, তার চিন্তাভাবনা ছিল অনেকটাই প্রগতিশীল। আমি ওর সাথে কথা বলতে পছন্দ করতাম। বিশেষ করে যখন সাদিয়া তার নিজের কাজে ব্যস্ত থাকত, তখন তানিশা আমার পাশে এসে বসত। আমার সাথে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করত। এমনকি আমার অফিসের কাজের ব্যাপারেও সে কৌতূহলী ছিল। প্রায়শই সে জিজ্ঞাসা করত, দুলাভাই, আপনার কাজটা কি খুব কঠিন? আপনার উপর কি অনেক চাপ থাকে? আমি হাসতাম আর তাকে আমার কাজের বিভিন্ন দিক বোঝাতাম।
তার চোখে আমি এক ধরনের প্রশংসা দেখতে পেতাম, যা আমাকে ভালো লাগতো। কিন্তু ধীরে ধীরে আমি কিছু সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম। তানিশা যেন আমার প্রতি একটু বেশি মনোযোগ দিচ্ছিল। সাদিয়া যখন আমাদের পাশে থাকতো তখনও সে আমার দিকেই বেশি তাকিয়ে থাকতো। আমার প্রতিটি কথা যেন গভীর মনোযোগ দিয়ে শুনতো। আমার ছোটোখাটো কাজেও সাহায্য করতে আসতো, যেমন আমার পানির গ্লাস এগিয়ে দেওয়া, আমার ফাইলপত্র গুছিয়ে রাখা। প্রথম দিকে আমি এগুলোকে নিছকই ছোট বোনের ভালোবাসা এবং শ্রদ্ধার প্রকাশ বলে মনে করতাম, কিন্তু কিছু ঘটনা আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলতে শুরু করলো। একদিন সাদিয়া আর আমি সোফায় বসে গল্প করছিলাম। সাদিয়া আমার কাঁধে মাথা রেখেছিল, তানিশা পাশের চেয়ারে বসে বই পড়ছিল। হঠাৎ লক্ষ্য করলাম তানিশা বই থেকে মুখ তুলে এক পলক আমাদের দিকে তাকালো। তার চোখে এক মুহূর্তের জন্য যেন এক ধরনের বিষণ্ণতা অথবা ঈর্ষা ফুটে উঠল, তারপর দ্রুত চোখ সরিয়ে নিল। আমি ভেবেছিলাম হয়তো আমার ভুল দেখা, অথবা সে হয়তো কোনো কারণে মন খারাপ করে আছে। আর একদিন সাদিয়া তার বন্ধুদের সাথে বাইরে গিয়েছিল, আমি বাসায় একা ছিলাম। তানিশা এসে আমার পাশে বসলো, আর আমরা দুজন মিলে একটি সিনেমা দেখতে শুরু করলাম। সিনেমা দেখার সময় তার হাতটা যেন অজান্তেই আমার হাতের কাছাকাছি চলে আসতো, কখনো কখনো আলতো করে ছুঁয়েও যেত। আমি অস্বস্তি বোধ করলেও নিজেকে বোঝাতাম যে সে হয়তো অসাবধানতাবশত এমনটা করছে। সে তো আমার শালি, সাদিয়ার ছোট বোন। এই ধরনের চিন্তা আমার মনে আসাটাই পাপ। আমি নিজেকে ধিক্কার দিতাম এমন ভাবনার জন্য। আমার ভালোবাসা শুধু সাদিয়ার জন্য, আমার জীবন শুধু তাকে ঘিরেই। তবুও তানিশার সেই গভীর চাহনি, সেই সূক্ষ্ম স্পর্শ আমাকে ভেতরে ভেতরে এক ধরনের গোলক দাধায় ফেলে দিচ্ছিল। আমি চেষ্টা করতাম তানিশার সাথে একটি নিরাপদ দূরত্ব বজায় রাখতে, কিন্তু সেই যেন নিজেই সেই দূরত্ব কমিয়ে আনত। আমার মন সাদিয়ার প্রতি ছিল অবিচল। আমি তাকে পাগলের মতো ভালোবাসতাম। আমাদের সম্পর্কটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি কখনোই চাইনি কোনো কিছু আমাদের এই ভালোবাসার মাঝে ফাটল ধরাক, কিন্তু তানিশার এই অপ্রত্যাশিত আচরণ আমাকে এক গভীর দ্বিধায় ফেলে দিয়েছিল। আমি কি তাকে ভুল বুঝছি, নাকি সে সত্যিই অন্য কিছু ভাবছে? আমি মন থেকে চাইতাম এই সব ভাবনা যেন ভুল হয়। আমি তাকে সাদিয়ার বোন হিসেবেই দেখতে চেয়েছিলাম, আর কিছুই না। একদিন সাদিয়াকে তার বাবার অসুস্থতার কারণে হঠাৎ করেই সিলেটে যেতে হলো। তার মা ফোন করে জানানোর পরপরই সাদিয়া তড়িঘড়ি করে রওনা দিল। সে আমাকে বলল, আরিফ, তানিশা তো আছেই, ওর দিকে একটু খেয়াল রেখো, আর আমি দুদিনের মধ্যেই ফিরে আসছি। আমি সাদিয়াকে আশ্বস্ত করে বিদায় জানালাম। সাদিয়া চলে যাওয়ার পর বাসাটা কেমন যেন খালি খালি লাগছিল। আমি তানিশাকে বললাম, তোমার দুলাভাই কিন্তু এখন একা, তুমি কিন্তু আমার দিকে একটু খেয়াল রেখো। আমি মজা করেই কথাটা বলেছিলাম, কিন্তু তানিশা এক অদ্ভুত হাসি দিয়ে আমার দিকে তাকিয়েছিল। সেই হাসিটা আমার মনে এক ধরনের অস্থিরতা তৈরি করেছিল। সেই রাতে আমি আমার অফিসের কিছু কাজ করছিলাম। রাত তখন প্রায় 11টা। তানিশা তার রুমে ছিল। হঠাৎ সে আমার স্টাডি রুমে এসে উকি দিল, দুলাভাই, ঘুমিয়ে পড়েননি? আমি বললাম, না, একটু কাজ আছে। সে ভেতরে এসে আমার পাশে রাখা চেয়ারটিতে বসল। তার চোখে ছিল এক ধরনের বিষণ্ণতা। আপনার কি খুব একা লাগছে? আমি হাসলাম, একটু তো লাগছেই, সাদিয়া ছাড়া আমি তো অভ্যস্ত নই। তানিশা চুপ করে রইল। আমি তার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে তানিশা, তোমাকে কেমন মনমরা লাগছে? সে দীর্ঘশ্বাস ফেলল, কিছু না দুলাভাই, এমনিতেই মনটা ভালো নেই। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, পড়াশোনার চাপ নাকি বন্ধুদের সাথে কোনো সমস্যা? তানিশা মাথা নাড়ল, না, তেমন কিছু না। দুলাভাই, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি, ব্যক্তিগত বিষয়? আমি অবাক হলাম। তানিশা সাধারণত এমনভাবে কথা বলতো না। আমি ফাইল বন্ধ করে তার দিকে ঘুরলাম। অবশ্যই, বলো, কি হয়েছে? সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো। তার জীবনে নাকি একজন ছেলে এসেছিল যাকে সে খুব পছন্দ করত, কিন্তু সেই ছেলেটি তাকে ধোঁকা দিয়েছে। তানিশা যখন কথা বলছিল তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। আমি তাকে সান্ত্বনা দিলাম, আরে তানিশা, জীবনটা তো এমন, এসব ছোটোখাটো বিষয় নিয়ে মন খারাপ করতে নেই। তুমি তো অনেক স্মার্ট মেয়ে, তোমার জন্য আরও ভালো ছেলে অপেক্ষা করছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে জীবনে এমন অনেক উত্থান পতন আসবে, কিন্তু মনোবল হারানো চলবে না। আমি তার কাঁধে হাত রেখেছিলাম, নিছকই এক সহানুভূতিশীল দুলাভাই হিসাবে। আমি চাইছিলাম সে যেন স্বস্তি পায়, তার মন যেন হালকা হয়।
তানিশা হঠাৎ আমার দিকে তাকালো। তার চোখ দুটো ছলছল করছিল, তার দৃষ্টিতে এক গভীর আকুতি ছিল। কিন্তু দুলাভাই, সবাই তো আপনার মতো নয়। আপনি যেমন সৎ, যেমন দয়ালু, যেমন কেয়ারিং, তেমন মানুষ কোথায় পাওয়া যায়? আমি তার কথায় কিছুটা অপ্রস্তুত হয়েছিলাম। আরে তানিশা, তুমি বাড়াবাড়ি করছো, আমি তো সাধারণ একজন মানুষ। সে মাথা নাড়ল। না দুলাভাই, আপনি স্পেশাল। আপনি জানেন, আমি যখন থেকে আপনাদের বাসায় এসেছি তখন থেকেই আপনাকে অন্য চোখে দেখি। আপনি সাদিয়াপুর স্বামী, এটা জেনেও আমি নিজেকে আটকাতে পারিনি। তার কথা শুনে আমার বুকটা ধক করে উঠল। আমার মনে এক অজানা আশঙ্কার জন্ম হলো। আমি তার কাঁধ থেকে হাত সরিয়ে নিলাম। তানিশা উঠে দাঁড়ালো। সে আমার খুব কাছে চলে এলো। তার চোখ দুটো আমার চোখে স্থির, তার নিঃশ্বাস যেন আমার মুখে লাগছিল। আমি বাক্যহারা হয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল যেন আমার চারপাশে সব শব্দ থেমে গেছে, শুধু তানিশার গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া। সে খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলল, জানি এটা বলা ঠিক নয়, জানি এটা আপনার কাছেও অপ্রিয়, কিন্তু দুলাভাই, আমার সত্যি খুব কষ্ট হয় যখন ভাবি আপনি সাদিয়াপুর জীবনসঙ্গী। কেন আপনি আমার জীবনে এলেন না? কেন আমি আপনাকে আগে পেলাম না? আমার গা শিউরে উঠল। আমি তার দিকে তাকিয়েছিলাম এক ধরনের অবিশ্বাস নিয়ে। আমার মস্তিষ্কে তখন একটাই কথা ঘুরছিল, এসব কি বলছে তানিশা? তারপর সে আমার একদম মুখের কাছে এসে বলল, তার চোখ দিয়ে তখনও জল গড়িয়ে পড়ছিল, তুমি শুধু আমার হতে পারতে। এই তিনটি শব্দ আমার কানে যেন বোমার মতো ফেটেছিল। আমার সারা শরীরে এক শীতল স্রোত বয়ে গেল। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম, যেন কোনো পাথরের মূর্তি। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। তানিশার চোখে ছিল এক ধরনের পাগলাটে আকুতি, এক ধরনের অসহায়ত্ব। সে আমার দিকে তাকিয়েছিল যেন আমার উত্তরের অপেক্ষায়। আমার মনে হচ্ছিল আমাদের এই সম্পর্ক, এই পরিবার, সব কিছু যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে। আমার মনে শুধু সাদিয়ার মুখটা ভাসছিল, আমার ভালোবাসার সাদিয়া, আমার বিশ্বাস্ত স্ত্রী। আমি ধীরে ধীরে এক পা পিছিয়ে গেলাম। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি তানিশার দিকে তাকিয়েছিলাম, কিন্তু আমার চোখ যেন তাকে দেখতে পাচ্ছিল না। আমার পুরো অস্তিত্ব জুড়ে তখন শুধু একটাই কথা বাজছিল, তুমি শুধু আমার হতে পারতে। এই কথাগুলো আমার জীবনের সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমি কি করব, কি বলবো, আমার মাথায় কিছুই আসছিল না। তানিশা হয়তো আমার মুখের অভিব্যক্তি দেখেই বুঝতে পেরেছে যে সে কি ভুল করে ফেলেছে। তার চোখে এক মুহূর্তের জন্য লজ্জা আর অনুশোচনা ফুটে উঠল। সে দ্রুত আমার কাছ থেকে সরে গেল, মাথা নিচু করে। আমি দুঃখিত দুলাভাই, আমি জানি আমার এটা বলা ঠিক হয়নি। আমি আসলে... সে আর কিছু বলতে পারল না। দ্রুত স্টাডি রুম থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেল। আমি তখনও দাঁড়িয়েছিলাম। আমার হৃদস্পন্দন যেন অস্বাভাবিক দ্রুত গতিতে চলছিল। আমার পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তে উল্টে গিয়েছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক গভীর খাদে পড়ে গেছি। তানিশার সেই কথাগুলো আমার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। আমি নিজের অজান্তেই সোফায় বসে পড়লাম। আমার শরীর কাঁপছিল। আমি চোখ বন্ধ করে সাদিয়ার কথা ভাবলাম। আমাদের ভালোবাসা, আমাদের স্বপ্ন, আমাদের বিশ্বস্ত সম্পর্ক, এই একটি কথা সব কিছুকে ভেঙে দিতে পারে। সেই রাতে আমার চোখে এক ফোঁটা ঘুমও আসেনি। আমি সারা রাত ধরে শুধু ভেবেছি কি করে এই পরিস্থিতি সামলাবো। তানিশা সাদিয়ার ছোট বোন, আমার শালি। তাকে আমি ছোট বোনের মতোই স্নেহ করতাম, কিন্তু তার এই অনুভূতি আমাকে এক গভীর সংকটে ফেলে দিয়েছে। আমি তাকে আঘাত করতে চাই না, আবার সাদিয়ার সাথে আমার সম্পর্ককেও বিপদে ফেলতে চাই না। আমি কি সাদিয়াকে সব বলবো? না, কিছুতেই না। সাদিয়া জানলে কত কষ্ট পাবে। তার বোনের প্রতি তার বিশ্বাস ভেঙে যাবে, আমাদের পরিবারের শান্তি বিঘ্নিত হবে, আর তানিশার জীবনটাও হয়তো নষ্ট হয়ে যাবে। পরের দিন সকালে তানিশা আর আমার মধ্যে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। সে চোখ তুলে আমার দিকে তাকাতে পারছিল না। আমিও তার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলাম না। আমি সকালের নাস্তা তৈরি করলাম আর সে চুপচাপ খেল। তারপর দ্রুত নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে এই বিষয়টার একটা সমাধান করতেই হবে, কিন্তু খুব সাবধানে, যাতে কারো মনে কোনো আঘাত না লাগে। দুপুরের পর তানিশা যখন তার রুম থেকে বেরোচ্ছিল, আমি তাকে ডাকলাম। সে আমার দিকে ভয় ভয় তাকালো। আমি তাকে বসতে বললাম।
সে আমার সামনে এসে বসল মাথা নিচু করে। আমি খুব শান্ত স্বরে বললাম, তানিশা, গতকাল রাতে যা ঘটেছে তা নিয়ে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। সে আরও গুটিয়ে গেল, আমি জানি দুলা ভাই, আমার খুব ভুল হয়ে গেছে। আমি তাকে থামিয়ে দিলাম, না তানিশা, আমি তোমাকে কোনো দোষ দিতে চাই না। আমি বুঝতে পারছি তোমার অনুভূতিগুলো, কিন্তু কিছু জিনিস আছে যা কখনোই হওয়া সম্ভব নয়। আমি সাদিয়াকে খুব ভালোবাসি। সে আমার জীবন, আমার সব কিছু। আমার পুরো অস্তিত্ব জুড়ে শুধু সাদিয়া আর তার ভালোবাসা। আমার কথাগুলো হয়তো তানিশার বুকে ছুরি হয়ে বিঁধছিল, কিন্তু আমার কোনো উপায় ছিল না। না, আমাকে কঠোর হতেই হতো। তুমি সাদিয়ার ছোট বোন, আমার শালি, তুমি আমাদের পরিবারের একজন সদস্য। আমি তোমাকে সবসময় সেই চোখেই দেখেছি আর ভবিষ্যতেও দেখব। তোমার প্রতি আমার স্নেহ ভালোবাসা সবসময়ই থাকবে, কিন্তু সেটা বোনের প্রতি ভাইয়ের মতো, এর বেশি কিছু নয়। তানিশা তখনও মাথা নিচু করেছিল, তার শরীর কাঁপছিল, তার চোখ দিয়ে আবারও জল গড়িয়ে পড়ছিল। আমি তার কাঁধে হাত রাখলাম। আমি জানি এটা তোমার জন্য কঠিন, কিন্তু তোমাকে এটা বুঝতে হবে। তুমি আমার ছোট বোন আর সাদিয়া আমার স্ত্রী। এই সম্পর্কের মর্যাদা আমাদের দুজনেরই রক্ষা করতে হবে। যদি এই কথাগুলো সাদিয়ার কানে যায়, তাহলে আমাদের তিনজনের জীবনই নষ্ট হয়ে যাবে, আমাদের পরিবারের শান্তি নষ্ট হয়ে যাবে। তানিশা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখগুলো লাল ছিল, কিন্তু তাতে এখন এক ধরনের দৃঢ়তা দেখতে পেলাম। আমি বুঝতে পারছি দুলাভাই, আমি খুব ভুল করে ফেলেছি। আমি আপনাকে আর সাদিয়া আপুকে অনেক ভালোবাসি। আমি চাই না আমার কারণে আপনাদের কোনো ক্ষতি হোক। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তার কথায় এক ধরনের সততা ছিল। আমি প্রতিজ্ঞা করছি দুলাভাই, এমন ভুল আর কখনো হবে না। আমি আমার অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করব। আমি তাকে সান্ত্বনা দিলাম। আমি জানি তুমি খুব ভালো মেয়ে তানিশা। এই ঘটনাটা আমাদের দুজনের মাঝেই থাকুক। এটা আমাদের জীবনের এক শিক্ষা। তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দাও, নিজের ভবিষ্যৎ করো। তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। এই ঘটনার পর তানিশা আমাদের বাসার আর বেশি দিন থাকেনি। সে দ্রুত হোস্টেলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সাদিয়া ফিরে আসার পর আমি তাকে বলেছিলাম যে তানিশা তার পড়াশোনার চাপ বেড়ে যাওয়ার কারণে হোস্টেলে ফিরে গেছে। সাদিয়া হয়তো কিছুটা অবাক হয়েছিল, কিন্তু তানিশার ভবিষ্যতের কথা ভেবে সে মেনে নিয়েছিল। তানিশা এখন আর আগের মতো ঘন ঘন আমাদের বাসায় আসে না। সে কিছুটা দূরত্ব বজায় রাখে, যা আমার জন্য স্বস্তিদায়ক। আমাদের সম্পর্কটা এখন অনেকটাই পেশাদারিত্বের মোড় নিয়েছে। সে যখন আসে তখন তার চোখে আমি এক ধরনের সম্মান আর কিছুটা নীরব যন্ত্রণা দেখতে পাই। আমি জানি সে তার অনুভূতিগুলোকে দমন করেছে, আর আমিও তার প্রতি আমার দায়িত্ব পালন করেছি। এই অভিজ্ঞতা আমাকে সত্যিই একজন অন্য মানুষে পরিণত করেছে। আমি আগে হয়তো ভালোবাসাকে খুব সরলভাবে দেখতাম, কিন্তু এই ঘটনার পর আমি বুঝতে পেরেছি মানুষের মন কত জটিল হতে পারে, আর ভালোবাসার সম্পর্ক কত সূক্ষ্ম আর ভঙ্গুর হতে পারে। আমি সাদিয়ার প্রতি আমার ভালোবাসা আরও গভীরভাবে অনুভব করতে শিখেছি। আমি বুঝতে পেরেছি বিশ্বস্ততা আর সম্পর্কের মর্যাদা রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। আমি শিখেছি নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করা কতটা জরুরি, বিশেষ করে যখন তা অন্য মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে। এই ঘটনা আমাকে শিখিয়েছে জীবনের প্রতিটি সম্পর্কই এক ধরনের দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে কত বড় মূল্য দিতে হয়। আমি আজও সাদিয়ার দিকে তাকাই, আর আমার মনে সেই রাতের কথাগুলো ভেসে ওঠে। আমি জানি আমি তাকে সব কথা বলতে পারবো না। এই গোপন কষ্টটা আমার একারই, কিন্তু এই কষ্ট আমাকে আরও বেশি সজাগ করেছে, আরও বেশি কৃতজ্ঞ করেছে সাদিয়ার প্রতি। আমি এখন প্রতিটি মুহূর্তে সাদিয়ার সাথে আমার সম্পর্ককে আরও বেশি মূল্য দিই, আরও বেশি যত্ন নিই। আমার কাছে এখন আমার পরিবারই সব। এই ঘটনা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে রইল, যা আমাকে একজন দায়িত্বশীল স্বামী এবং একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলেছে। বন্ধুরা, জীবন সত্যিই অপ্রত্যাশিত। কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের জীবনের গতিপথটাই বদলে দেয়। আশা করি আমার এই গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং হয়তো কিছুটা হলেও আপনাদের ভাবিয়ে তুলেছে। যদি গল্পটি আপনাদের ছুঁয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন এবং মায়া ভ্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।